দফা শুধু বিএনপির নয়, সব দলের, বললেন তারেক রহমান। নারী ফুটবল খেলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মাইকিং, সংঘর্ষে আহত 20। জানাবো আল জাজিরার প্রতিবেদন, আওয়ামী লীগে বিভক্তি, চ্যালেঞ্জের মুখে হাসিনা। এবং সর্বশেষ জানাবো শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেওয়া, সড়ক অবরোধ, বাসে আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটি দফা শুধু বিএনপির নয়, সব দলের, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখতে চাচ্ছে। এই আস্থা নষ্ট করার জন্য কেউ যদি কাজ করে, তাকে দলে রাখা সম্ভব হবে না। সমাজে ভালো খারাপ দুই ধরনের মানুষ আছে। যে খারাপ মানুষ, তার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না। একটি দফা শুধু বিএনপির নয়, এটা সব দলের দফা। একটি দফা জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বিকালে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিগত 15 বছর দেখেছি সামগ্রিকভাবে দেশ পিছিয়ে, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর পিছিয়েছে। একটা কথা বলতে চাই, দেশের মানুষকে মুক্তি দিতে হলে দুইটা বিষয় নিশ্চিত করতে হবে, একটা রাজনৈতিক অধিকার আর একটা সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক অধিকার। এটা বাস্তবায়নে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাজ করছে, আর জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। এজন্য সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান করেন তিনি। নারী ফুটবল খেলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মাইকিং, সংঘর্ষে আহত 20। নাচপুরের হাকিমপুর উপজেলার নারী ফুটবল খেলা আয়োজনকে কেন্দ্র করে আয়োজক কমিটি ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির বাওনা মাঠে প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ খেলার আয়োজন করে। এতে দিনাজপুর জেলা নারী ফুটবল একাডেমি বনাম রংপুর বিভাগীয় নারী দলের মধ্যে প্রীতি ম্যাচ উপলক্ষে মাইকিং করেন আয়োজকরা। এই প্রচারণার খবর শুনে উপজেলার বাওনা গ্রাম সহ বিভিন্ন গ্রামের তৌহিদি জনতা খেলা বন্ধের দাবিতে পাল্টা মাইকিং করে। দুই পক্ষের পাল্টাপাল্টি মাইকিং এর কারণে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল 3টার দিকে খেলা শুরু করতে গেলে আয়োজক কমিটির লোকজন ও তৌহিদি জনতার মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে নারী পুরুষ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। আল জাজিরার প্রতিবেদন, আওয়ামী লীগে বিভক্তি, চ্যালেঞ্জের মুখে হাসিনা। জুলাই আগস্ট মাসে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের মাঝে ভাঙন ধরেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 বছরের শাসন ক্ষমতার পতনের মাধ্যমে বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে। নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে। এসব নেতাকর্মী বিশ্বাস করেন, কোথায় ভুল হয়েছে তা পেছন ফিরে দেখা দরকার আওয়ামী লীগের। তারা আরো মনে করেন, এটাই একমাত্র পথ। 75 বছর বয়সে এই রাজনৈতিক দলটি তাদের সমস্যার সমাধান করে ভবিষ্যতে নির্ধারণ করতে পারে। এ বিষয়ে অনেক নেতাকর্মী কথা বলেছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত আফটার দ্য ব্লাড শেড ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিসারেক্ট ইন ফ্লেক্স শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, যখন 2024 সালের 16 জুলাই ছাত্র আন্দোলন শুরুতে গুলিতে রংপুরে নিহত হন আবু সাইদ, তখনও আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা মেজাজে করেছিলেন। তাদের কাউকে কাউকে তার অফিসে কোন স্থানীয় কবি কবিতা পাঠ করে শোনাচ্ছিলেন। আবৃত্তি হিসেবে তিনি বলে ওঠেন, ওয়ান্ডারফুল। এর কিছু সময় পরে আবু সাইদ হত্যার কথা শুনে এক সহযোগী একজন নেতাকে জানান, কিন্তু তিনি তা উড়িয়ে দেন, বলেন ও কিছুই হবে না, নেতা সবকিছু ঠিক করে ফেলবেন। এর মধ্য দিয়ে প্রকাশ হয়ে যায় ওই সময় আওয়ামী লীগের উপরিমহলের মনোভাব, অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা তারা মোটেও আমলে নেননি। এই 3 সপ্তাহের কম সময় পরে কর্তৃত্ববাদ ও নৃশংসতা চালানোর অভিযোগে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান। আইন প্রয়োগকারীদের হামলায় বিক্ষোভকারী এবং পথচারীদের কমপক্ষে 834 জন প্রাণ হারায়। 1 জুলাই শুরু হওয়া এই বিক্ষোভ 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে যাওয়ার মধ্য দিয়ে ইতি ঘটে। তবে হামলায় নারী শিশু সহ আহত হন কমপক্ষে 20,000 মানুষ। দলটির এই পরিণতির জন্য দায় এড়িয়ে যাচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতা। অজ্ঞাত স্থান থেকে 16 জানুয়ারি আল জাজিরাকে ফোনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেন, আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটা শিগগিরই প্রমাণ হবে। তবে তিনি কাকে বা কোনো দেশকে স্থায়ী দায়ী করেছেন সুনির্দিষ্টভাবে তা বলেননি। তার এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন, তাদের দলের নেতৃত্বে যে ব্যর্থতা এবং জনগণের অভিযোগগুলো সমাধানে তাদের যে অক্ষমতা তা ফুটে ওঠে এমন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। পক্ষান্তরে তাদের এমন মন্তব্যে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরে সরিয়ে দিচ্ছে। এসব নেতাকর্মীর অনেকে হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ভয়ে হয়তো আত্মগোপনে আছেন, না হয় তারা আতঙ্কিত। তারা একটি সুসংগঠিত দল থেকে টপ ডাউন কাঠামোতে রূপান্তরের কারণে সমালোচনা করছেন। তারা বলছেন, এই কারণে দল জনগণের সেন্টিমেন্ট হারিয়েছে। 5 আগস্টে যখন জনতার বিশাল
মধ্যেও শেখ হাসিনার সরকারি বাসভবনের দিকে অগ্রসর হচ্ছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সঙ্গে গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার উড়াল দেন। খুলনায় আওয়ামী লীগের ছাত্র বিষয়ক শাখা বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতা বলেন, যখন টেলিভিশনে নাটকীয় ওই পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল, তখনও কিছু নেতাকর্মীকে নিয়ে আমি খুলনার রাজপথে অবস্থান করছিলাম। আমি আমাদের একজন সিনিয়র নেতা স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোন ছিল বন্ধ। তিনি বলেন, ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। 2024 সালে 23 অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরপর খুলনার একসময় ছাত্রলীগের প্রভাবশালী একজন নেতা নিরাপদে আশ্রয় নেওয়ার ভারত সফরে বর্ণনা করেন। ভুয়া একটি পরিচয়ে তিনি ঢাকায় পৌঁছান। তার আগে তিনি পালিয়ে চলে আসেন গোপালগঞ্জে। তিনি বলেন, আমার ফেসবুকে অ্যাকাউন্ট, ফোন নম্বর সহ সবকিছু পাল্টে ফেলেছি। বেঁচে থাকার জন্য একটি ছোট ব্যবসা শুরু করেছি। দল আমাদেরকে পরিত্যাগ করেছে, আর কখনো রাজনীতিতে ফিরবো না। সারা দেশে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে তাদেরকে পরিত্যাগ করার এই একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন। বহু নেতাকর্মী রয়েছেন নীরব। তবে আওয়ামী লীগপন্থী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের সহকারী সম্পাদক সামিউল বাশির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছেন সরব। তিনি আল জাজিরাকে বলেন, প্রতিশ্রুতিবদ্ধ নেতাকর্মীকে বছরের পর বছর এক পেশে করে রাখা হয়েছে। 2014 সাল থেকে সুযোগ সন্ধানীরা এখন স্থানীয় এমপিদের পরিবারের সদস্যরা তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে। এর ফলে বিপর্যয়ের সৃষ্টি করেছে। একই রকম হতাশার কথা তুলে ধরেন আওয়ামী লীগপন্থী কৃষকদের একটি সংগঠনের এক নেতা। নাম প্রকাশ না করে তিনি বলেন, যারা দলীয় মুখপাত্র হয়ে উঠেছেন তাদের কর্মকাণ্ড এবং ব্যবহৃত শব্দগুলো বিপর্যয়কর ছিল দলের জন্য। বিশেষ করে গত কয়েক বছর দলের ব্যর্থতার বিষয়ে তিনি বলেন, এটা ছিল নির্মম বাস্তবতা। সেটা হলো, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের দল প্রচন্ডভাবে নির্ভর করেছে গোয়েন্দা রিপোর্টের উপর। কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে অথবা কারা সিদ্ধান্ত নিচ্ছেন সে বিষয়ে শীর্ষ নেতাদেরকে দেখেছি, তারা অবহিত নন। বিশ্লেষকরা বলছেন, দলের গণতান্ত্রিক রীতি চর্চার অভাব দলকে বিশৃঙ্খল অবস্থায় ফেলেছে। গত এক দশক ধরে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আওয়ামী লীগের সব তৃণমূল পর্যায়ের ইউনিট ও এর সঙ্গে সম্পৃক্ত সংগঠনগুলো পরিচালিত হচ্ছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এক্ষেত্রে কোনো পরিবর্তন না করে একই পুরনো সদস্যদের উপর নির্ভর করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের বিষয়ে আওয়ামী লীগ এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি অথবা আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকার কঠোর হস্তে যেসব পদক্ষেপ নিয়েছে তা স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি। এই পরিবর্তে দলটি বারবার এই আন্দোলনকে অস্বীকার করেছে। তারা বিবৃতিতে এসব আন্দোলনকে সন্ত্রাসীদের অভ্যুত্থান হিসেবে বর্ণনা করেছে। 10 জানুয়ারি যুবলীগের এক বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। তারা অভিযোগ করেছে, এই আন্দোলনে এমন সব শক্তি আছে যারা দেশকে পাকিস্তানি আদর্শের দিকে নিয়ে যেতে চায়। প্রায় 1 ঘন্টা আল জাজিরার সঙ্গে কথা বলেছেন আফামা বাহাউদ্দিন নাসিম। বারবার তিনি অভিযোগ করেন, কোটা বিরোধী আন্দোলনের নামে ছাত্রদেরকে বিভ্রান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র বিষয়ক সংগঠন ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশের সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্যমূলকভাবে কোটা ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিরুদ্ধে 2024 সালে বাংলাদেশ ছাত্ররা শুরু করেন কোটা বিরোধী আন্দোলন। কিন্তু তাদের উপর সরকারের ক্রমবর্ধমান নিষ্পেষণ এবং ব্যাপক রক্তপাতের পর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক গণ অভ্যুত্থান